আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমি ক্লাস হোল্ড করছি আপনাদের সাথে। আমি হচ্ছে সাইমন হোসেন সাব্বির। আমার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে ইংলিশ সাবজেক্টে করা হয়েছে সরকারি রাজধানী কলেজ থেকে। আচ্ছা, আমি আপনাদের সাথে এই প্রথম সেশনে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা আপনাদের যে সাবজেক্ট আছে হচ্ছে বিজনেস ইংলিশ। এই বিজনেস ইংলিশ সম্পর্কে আজকে আমরা ক্লাসে যুক্ত হয়েছি। এখন প্রথমত আমরা হচ্ছে কিছুক্ষণ একটু সিলেবাস নিয়ে আলোচনা করব, যেহেতু সিলেবাস সম্পর্কে জানাটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের বিজনেস ইংলিশের ভিতরে প্রথম হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে, আমাদের হচ্ছে প্রথমত তিনটা সেকশনে প্রশ্ন ভাগ হবে। সেকশন গুলো হচ্ছে সেকশন এ তে থাকবে হচ্ছে কিছু এম সি কিউ, 7টা এমসিকিউ থাকবে 7 মার্কের। 7টা এমসিকিউ থাকবে 7 মার্কের, প্রত্যেকটার মান থাকবে 1। আর এমসিকিউ আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটার মান থাকবে 1। তারপর হচ্ছে পার্ট বি তে এবং পার্ট সি তে আসবে হচ্ছে পার্ট বি তে কিছু কোশ্চেন থাকবে, এবং পার্ট সি তে থাকবে রাইটিং। এখন আমাদের তিনটা বিষয় সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা যে কটা ক্লাস পাবো প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদের ক্লাসের ভিতরেই সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবং আমরা প্রথম যে এমসিকিউটা আছে এর ভিতরে আমরা দেখব কিছু ল্যাঙ্গুয়েজের ব্যবহার আছে, ল্যাঙ্গুয়েজ বলতে গ্রামাটিক্যাল কিছু ব্যবহার আছে। আমরা এই গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা প্রথম ক্লাসগুলো আলোচনা করব, এবং পর্যায়ক্রমে আমরা পার্ট বি এবং পার্ট সি নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথম দিন যে আলোচনা করব, আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কয়েকটা গ্রামাটিক্যাল টপিক আছে। প্রথমত আমার বলতে হবে আপনাদের সিলেবাসটা যেহেতু একটু বড় এবং সময় কম, সেহেতু আমরা শুধু গ্রামারের বেসিক গ্রামার গুলো শুধু টাচ করে যাব। আমরা বেসিক গ্রামার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ কম পাবো। আমরা শুধু আপনার যতটুকু দরকার এগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনারা এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনাদের এই পরীক্ষা এবং আপনাদের জব রিলেটেড পরীক্ষাও ইংলিশ বিষয়ে আপনারা উপকৃত হবেন বলে আশা করি। সুতরাং আজকে আমরা হচ্ছে আমাদের আলোচনায় চলে যাব, আমাদের মূল যে পাঠ্যক্রম সেটার ভিতরে চলে যাব। প্রথমত আমরা আজকে হচ্ছে আলোচনা করব, যেহেতু আমাদের সেন্টেন্স আছে, ফ্রেজ ক্লজ এসবের ব্যবহার আছে, প্রেজেন্ট ইডিয়মস আছে এর ভিতরে। আমরা পরবর্তী কোনো এক ক্লাসে আপনাদের প্রশ্ন গত মানে বিগত যে প্রশ্নগুলো আসছে বোর্ড প্রশ্ন, ওই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। এখন প্রথমত আমরা গ্রামার যে টপিক গুলো আছে তার ভিতরে আমাদের সেন্টেন্স আছে। তার ভিতরে আমাদের আছে সেন্টেন্স। কিন্তু প্রথমত ব্যাপার হচ্ছে সেন্টেন্স বুঝতে হলে আমাদের সেন্টেন্সের আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। যেমন সেন্টেন্স বুঝতে হলে আমাদের ক্লজ ফ্রেজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। ক্লজ ফ্রেজ সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে আমাদের সেন্টেন্স বোঝা যাবে না। সুতরাং আমরা প্রথমত আলোচনা করব ক্লজ এবং ফ্রেজ কি, এ সম্পর্কে আলোচনা করব। আর আশা করি আপনারা এই ব্যাপারগুলো খুব খেয়াল করবেন। আমি আবারও বলে নিচ্ছি, যেহেতু আমাদের সময় স্বল্প, কোর্স কম, ক্লাস সংখ্যা কম পাবো, সুতরাং আমরা ইন ডিটেইল আলোচনা করার সুযোগ পাবো কম। আমরা যতটুকু আমাদের দরকার এই বিষয়ে ততটুকু আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। যাদের তোলার খাতায় তুলে নিতে পারেন। প্রথমত আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। ফ্রেজ শব্দের অর্থ কি? ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ বলতে কি? একাধিক শব্দ। এখানে আমাদের মনে রাখতে হবে ফ্রেজ মূলত একাধিক শব্দ নিয়ে যখন একটা জিনিস ইন্ডিকেট করবে, শব্দ থাকবে একাধিক। আমি ফর এক্সাম্পল বলতে পারি, এখানে একেবারে সহজ একটা এক্সাম্পল দিই। বলতে পারি মাই মাই মাদার বললাম। এখানে আমাদের শব্দ আছে 2টা, কিন্তু মাই মাদার বলতে এখানে উদ্দেশ্য থাকবে একজন ব্যক্তি, আমার মা। সুতরাং আমরা এটা বলতে পারি যে ফ্রেজ মূলত হচ্ছে আমাদের শব্দ থাকবে একাধিক কিন্তু উদ্দেশ্য থাকবে একটা, এবং অবশ্যই ফ্রেজের ভিতরে থাকবে না কোনো ফাইনাইট ভার্ব।
ফাইনাইট ভার্ব এবং আলাদা কোনো সাবজেক্ট, এই দুটো থাকবে না। ফ্রেজের মাঝে কোনো ফাইনাইট ভার্ব, আলাদা কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট আমরা আলাদা করে পাবো না। এটাই হচ্ছে আমাদের ফ্রেজ। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা যদি আমরা মাথায় না রাখি, এই বিষয়টা মাথায় না রাখলে আমাদের ফ্রেজ আর ক্লজের ভিতরে একটু সংঘর্ষ বেঁধে যাবে। সুতরাং আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। আর ফ্রেজ একাধিক, আমরা এটা মনে রাখার চেষ্টা করব ফ্রেজ কাকে বলে। আপনি একটু লিখে রাখতে পারেন, একাধিক শব্দ যখন পাশাপাশি বসবে কিন্তু উদ্দেশ্য থাকবে একটা, একটা উদ্দেশ্য যখন একাধিক শব্দ পাশাপাশি বসে উদ্দেশ্য সাধিত হবে, একটা শব্দ এই একাধিক শব্দ দ্বারা একটা উদ্দেশ্য সাধিত হলে তাকেই আমরা বলবো ফ্রেজ। এখন আমরা এক্সাম্পল স্বরূপ বলছি মাই মাদার, একটা জাস্ট বোঝার সাথে বলছি। এখন আমরা ফ্রেজ নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ফ্রেজের প্রকারভেদ যদি আমরা দেখি, ফ্রেজ হবে মূলত আমাদের এখন যেটা লাগে, ফ্রেজ আছে 7 প্রকার, কিন্তু আমাদের এখন আলোচ্য বিষয় থাকবে শুধু আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়লে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা শুধু আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ফ্রেজ তিনটা আপনার আবার অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও দেখা যায় যে সাধারণত এই তিনটার ভিতরে আরেকটা ফ্রেজ থেকে আসে, সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। সেটা নিয়ে আমাদের আলোচনার দরকার নেই, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের সিলেবাসের ভিতরে নেই। আমাদের সাধারণত বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এর ভিতর থেকেই প্রশ্ন আসে। সুতরাং এখন নাউন ফ্রেজ নিয়ে যদি আমরা আলোচনা করি, নাউন ফ্রেজটা মূলত কি আমাদের মনে রাখতে হবে। নাউন ফ্রেজটা হচ্ছে এমন একটা ফ্রেজ যেখানে শব্দ থাকবে একাধিক। আমরা যেমন ফ্রেজের সংজ্ঞায় বলছি যে ফ্রেজটা হবে কি, শব্দ থাকবে একাধিক কিন্তু উদ্দেশ্য থাকবে একটা। শব্দ থাকবে একাধিক, উদ্দেশ্য থাকবে একটা, বা একটা নির্দিষ্ট একটা জিনিস বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ আমরা চিনবো কিভাবে শব্দের ভিতরে? কারণ আমাদের পরীক্ষা এরকম আসতে পারে, একটা ফ্রেজ দিয়ে আন্ডারলাইন করে দিল এই ফ্রেজের নাম কি, এরকম আসতে পারে। সুতরাং আমরা নাউন ফ্রেজ বুঝবো এইভাবে যে একটা সেন্টেন্সে যে শব্দগুচ্ছ, একটা সেন্টেন্সে যে শব্দগুচ্ছ নাউনের কাজ করবে তাই হবে হচ্ছে নাউন ফ্রেজ। একটা সেন্টেন্সে যে শব্দগুচ্ছ একটা নাউনের কাজ করবে সেটাই হবে নাউন ফ্রেজ। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। এই সেন্টেন্স আমরা বললাম যে দা নেম অফ মাই ফ্রেন্ড ইজ মিস্টার এক্স। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে দা নেম অফ মাই ফ্রেন্ড, এখানে শব্দ আছে 1 2 3 4 5টা শব্দ আছে, কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধুর নাম। এখানে আবার বন্ধু আলাদা উদ্দেশ্য না, বা এখানে আমাদের এখানে আমাদের বন্ধু উদ্দেশ্য না, বা অন্য কিছু উদ্দেশ্য না, শুধু এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধুর নাম। সুতরাং আমরা আরেকটা জিনিস আমাদের জানা দরকার, বা আমরা হয়তো জেনে থাকবো যে একটা সেন্টেন্সে সাধারণত দুইটা অংশ থাকে। প্রথম অংশকে বলা হয় সাবজেক্ট, এবং ভার্ব থেকে পরবর্তী অংশকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট এবং সাবজেক্ট প্রেডিকেট, যে দুইটা অংশ বিভক্ত থাকে, আমরা একটু বুঝতে পারি যে সাধারণত এইটুকু আমাদের মনে রাখতে হবে যে একটা নাউনের কাজ যখন একটা ফ্রেজ করবে তখন সেটার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। আমি আবার বলি, যখন একটা নাউনের কাজ একটা ফ্রেজ করবে তখন তার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। একটা সেন্টেন্সে নাউন দুই জায়গায় বসতে পারে, এক নম্বর বসতে পারে সাবজেক্ট হিসেবে, এবং আবার বসতে পারে অবজেক্ট হিসেবে। একটা সেন্টেন্সে নাউন দুই জায়গায় বসতে পারে, হয় সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। এরকম আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে নাউন সাধারণত সাবজেক্টের কাজ করবে সেটাই হয়ে যাবে আমাদের নাউন ফ্রেজ।
নাউন যদি আমাদের ফ্রেজটা যদি নাউনের কাজ করে বা সাবজেক্টের কাজ করে, সেটা হবে নাউন ফ্রেজ। আরেকটা সহজ উপায় আছে নাউন ফ্রেজ চেনা। আমরা যদি কোনো ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট দ্বারা যদি আমরা রিপ্লেস করতে পারি, সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। যেমন আমরা বলতে পারি দ্য নেম অফ মাই ফ্রেন্ড, এখানে আমার বন্ধুর নাম হয় ড্যাশ, আচ্ছা ইজ মিস্টার এক্স, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ মিস্টার এক্স, আমরা এটা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট ইজ মিস্টার এক্স, এটা হয় মিস্টার এক্স। এরকম আমরা বলতে পারি যে ক্লজ, যে ফ্রেজগুলো আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, সেই ফ্রেজগুলোই হয়ে যাবে আমাদের নাউন ফ্রেজ। আমার মোটামুটি এতটুকু নাউন ফ্রেজ সম্পর্কে জানলেই হবে, আপনাদের সিলেবাস এতেই কভার করবে। দ্বিতীয়তে আমরা যদি আলোচনা করি 2 নাম্বার অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ ও নাউনের সমান অনুরূপ বলতে পারি, যে একটা ফ্রেজ যখন একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, কোন সেন্টেন্সে বসে একটা ফ্রেজ যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের মনে রাখতে হবে একটা ফ্রেজ যখন বা একটা শব্দগুচ্ছ যখন একটা সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আমরা একটা ধারণা নেই, অ্যাডজেক্টিভও আমাদের সিলেবাসে আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ নিয়ে দু একটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যা নাউনের দোষ, নাউনের দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। সাধারণত আমরা এটা বলতে পারি নাউন, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে আপনার যা দ্বারা আমরা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝতে পারবো। মানে সোজা কথা আমরা বলতে পারি, এক কথায় বলতে পারি, যা নাউনকে মডিফাই করবে, যে ওয়ার্ড বা যে ওয়ার্ড সমষ্টি বা শব্দ সমষ্টি, যে ফ্রেজ নাউনকে মডিফাই করবে, তাই হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি দিস ইজ এ গুড গার্ল, এখানে বলা চলে যে এই গুডটা গার্লটাকে মডিফাই করছে, মেয়েটা কেমন, ভালো, এই জায়গায় মেয়েটা গুণ, গুণ প্রকাশ পেয়েছে। আবার এখানে বলতে পারে দিস ইজ আ ম্যাঙ্গো, এখানে যদি আমরা বলি দিস ইজ আ ম্যাঙ্গো, সুতরাং এটা হচ্ছে দেখা দেখা যাচ্ছে এখানে এটা ম্যাঙ্গোকে মডিফাই করছে, এটা ম্যাঙ্গোকে মডিফাই কয়টা আম, এই সংখ্যা বোঝাইছে, এই জায়গা, এই জায়গা আমের সংখ্যা বোঝাচ্ছে। সুতরাং আমরা এটা জাস্ট আমি বারবার বলে নিচ্ছি যে আমাদের যেহেতু স্বল্প সময়, আমরা প্রত্যেকেই অ্যাডজেক্টিভ নিয়ে, পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলাদা ক্লাস করতে পারতাম যদি আমাদের সময় স্বল্প না হইতো বা আমাদের কোর্স সংক্ষিপ্ত না হইতো। আমরা এই প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা একটা সেশন আমরা হোল্ড করতে পারতাম। জাস্ট আমি বোঝার সাথে বললাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি, তাহলে যা আমাদের, যে ফ্রেজগুলো কি হবে আমাদের, যে ফ্রেজগুলো আমাদের সেন্টেন্সের নাউনকে মডিফাই করবে, সেন্টেন্সের নাউনকে যে ফ্রেজগুলো মডিফাই করবে, সেই ফ্রেজগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে আমরা উদাহরণ সব বলতে পারি, এখানে আমরা বলতে পারি দা রিং ইজ মেড অফ গোল্ড। এখানে যদি আমি বলি দা রিং ইজ মেড অফ গোল্ড, এখানে মেড অফ গোল্ড বুঝাইছে, এই রিং এর পরিচয়টা এখানে আসতেছে, এই রিংটাকে মডিফাই করতেছে মেড অফ গোল্ড। স্বর্ণ রিংটা কেমন, আংটিটা কেমন, আংটিটা হচ্ছে কিসের তৈরি বা কেমন, আংটিটা হচ্ছে মেড অফ গোল্ড, গোল্ডের তৈরি। সুতরাং এটা যেহেতু আপনার, যে এটা আমরা রিংটাকে মডিফাই করছে এইটা, সুতরাং এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আমাদের বুঝতে হবে যে আমাদের যে ফ্রেজটা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করবো, মেড অফ গোল্ড, এখানে কিন্তু আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে না, এই তিনটে ওয়ার্ড দ্বারা একটা জিনিস উদ্দেশ্য আমাদের। এই তিনটা জিনিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে তৈরি কিসের বা কিসের, কি ধাতু দিয়ে তৈরি। এই পরিচয়টা যেখানে যেহেতু এখানে জ্ঞাপন করছে, সুতরাং এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে যদি আমরা আলোচনা করি, এরপরে আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? আমাদের মনে রাখতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝার আগে আমাদের অ্যাডভার্ব কি, আমাদের সেটা সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাডভার্ব জিনিসটা কি? আমাদের অ্যাডভার্ব হচ্ছে এমন সব জিনিস যা সাধারণত একটা সেন্টেন্সের, আমরা তিনটা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো অ্যাডভার্ব জিনিসটা কি। তিনটে বৈশিষ্ট্যের ভিতরে একটা থাকবে হচ্ছে আমাদের সময়, 2 নম্বরে থাকবে হচ্ছে আমাদের স্থান, এবং 3 নম্বরে আমাদের থাকবে হচ্ছে এটাকে আমরা বলি ম্যানার, বা কিভাবে সম্পন্ন হইলো। এই তিনটা আমাদের যদি বলি যে কিভাবে সম্পন্ন হয়, কিভাবে কাজটা হয়, কিভাবে করতে হবে, এই জিনিসগুলো বা সময় স্থান, এটা যে সেন্টেন্সের যে ওয়ার্ড বা যে ওয়ার্ড সমষ্টি দ্বারা বোঝাবে, সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। বা একাধিক শব্দ দ্বারা বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বা একটা শব্দ বোঝালে সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব বুঝতে হলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, যে সেন্টেন্সে যে যে শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা সময় স্থান এবং কিভাবে সংগঠিত হয়, এই তিনটা জিনিস মাথায় রাখতে স্বাভাবিকভাবে হয়। আরো কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা মূলত আলোচনা করব হচ্ছে এই তিনটে বিষয় মাথায় রাখলে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা ধরতে পারবো। এবার আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা অ্যাডভার্বের পরিচয় যদি বলি, আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, বললাম এখানে আই উইল গো ঢাকা, এখানে ঢাকা অবশ্যই একটা স্থান বোঝাচ্ছে, সুতরাং এখানে ঢাকাটা হচ্ছে হবে অ্যাডভার্ব। এবার আমাদের যদি ফ্রেজের বৈশিষ্ট্য ভিতরে যাই, আমাদের ফ্রেজ বুঝতে হলে আমাদের প্রথমত বুঝতে হবে কি, যে এখানে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে হলে হবে কি, যে এই স্থানে যখন আমাদের একাধিক শব্দ বসবে, এই ঢাকার স্থানে যখন আমরা একাধিক শব্দ বসে এটা আমরা পূর্ণ করব, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ আমাদের বুঝতে হবে যে অ্যাডভার্বের যে বৈশিষ্ট্য আছে, কি অ্যাডভার্ব কি সময় বোঝাবে অথবা স্থান বোঝাবে, বা কিভাবে কিভাবে সংগঠিত ছিল, কাজটা সংগঠিত হলো। আমরা এখানে বলতে পারি হি রান, এখানে যদি আমরা বলি হি রানস ভেরি ফাস্ট, এখানে সে কিভাবে দৌড়ায়, ফাস্ট। এখানে যদিও ভেরিটাও একটা অ্যাডভার্ব, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়, হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। এই ভার্বটাকে মডিফাই করতে আমাদের আরেকটা জিনিস আমাদের খুবই মাথায় রাখতে হবে, মানে খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে আমাদের সর্বদা মনে রাখতে হবে অ্যাডভার্ব সর্বদা মডিফাই করবে ভার্বকে। অ্যাডভার্ব সর্বদা মডিফাই করবে ভার্বকে, এবং আমাদের অ্যাডজেক্টিভ সর্বদা মডিফাই করবে হচ্ছে আপনার নাউনকে। আমাদের অ্যাডজেক্টিভ সর্বদা মডিফাই করবে নাউন বা প্রোনাউনকে, আর আমাদের অ্যাডভার্ব সর্বদা মডিফাই করবে অ্যাডজেক্টিভকে। সুতরাং এখানে আমরা প্রথমত আলোচনা করে নিলাম হচ্ছে আমাদের অ্যাডভার্ব কিভাবে আমরা চিনবো, যখন আমরা দেখবো কোনো ভার্বকে কেউ মডিফাই করতেছে, অথবা আমরা বুঝবো কি এখানে সময় বোঝাচ্ছে কিনা। যেমন এটা আমরা বললাম ঢাকা, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেই।
এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিলাম যাতে আমরা তিনটা বিষয় আমরা তুলে নিয়ে আসতে পারি একসাথে। দেখেন এখানে প্রথমত বলা হয়েছে আই উইল গো ঢাকা, আমি ঢাকা যাবো। কোথায় যাব? আমি ঢাকা যাব। এখানে ঢাকাটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। আচ্ছা, হি রানস ফাস্ট, সে কিভাবে মানে কিভাবে কাজটা সংঘটিত হচ্ছে, কি সে কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। আরেকটা হচ্ছে আই উইল গো টু ঢাকা, বললাম কখন যাব? এট 7 AM, এটা একটা সময় নির্দেশ করতেছে। সুতরাং আমরা বলতে পারি এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন আমাদের যেটা বুঝতে হবে, এর ভিতরে আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু এখানে সময় উল্লেখ করা হয়েছে, এখানে কিভাবে কাজ সংগঠিত হয় সেটা উল্লেখ করা হয়েছে, এখানে কোথায় যাব আমরা স্থান নির্দেশ করছে। এই জন্য এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে একটা করে অ্যাডভার্ব। এবার আমাদের যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজের দিকে আসি, মানে অ্যাডভার্বটা বুঝতে আমাদের বুঝলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমাদের বুঝতে সহজ হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতরে যদি আমরা এখন একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমরা প্রথমত বলছি ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ। একাধিক শব্দ যখন একটা জিনিস নির্দেশ করবে, একাধিক শব্দ যদি একটা নাউন নির্দেশ করে সেটা নাউন ফ্রেজ। একাধিক শব্দ যদি একটা প্রোনাউন নির্দেশ করে সেটা প্রোনাউনাল ফ্রেজ, প্রোনাউন সরি প্রোনাউন কোনো ফ্রেজ নাই। একাধিক শব্দ যদি একটা অ্যাডজেক্টিভ নির্দেশ করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। একাধিক শব্দ যদি আপনার কোনো অ্যাডভার্ব নির্দেশ করে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা যদি এটা বলি যে এইটা এই উদাহরণের আগে কি আমরা বলতে পারি আই I will go আমরা এরকম অনেক সময় বলে থাকি যে আমি ঢাকার মিরপুরে যাব। আচ্ছা, এই ঢাকা মিরপুর দ্বারা কি আমাদের উদ্দেশ্য কি দুইটা জায়গা না একটা জায়গা? অবশ্যই ঢাকা মিরপুর দ্বারা আমাদের একটা জায়গা উদ্দেশ্য। আর আমরা বলছি সেন্টেন্সে যে আমাদের কোনো স্থান বা সময় নির্দেশ করবে সেই হবে অ্যাডভার্ব। যেহেতু একাধিক শব্দ বসে একটা জায়গা নির্দেশ করতেছে বা একটা জিনিস নির্দেশ করতেছে, সুতরাং আমাদের এটা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমাদের এই বিষয়ে আমরা খুব বেশি ডিপে আলোচনা করব না, একটা ফ্রেজ নিয়ে হয়তো একটা বা দুইটা ক্লাস নেওয়া যাইতে পারতো শুধু। যেহেতু আমরা সংক্ষেপে শেষ করব, সুতরাং বলা যেতে পারে কি যে আমরা জাস্ট এটুকু মাথায় রাখবো ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। যখন একটা একাধিক শব্দ একটা পার্টস অফ স্পিচ, একটা ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিচকে নির্দেশ করবে, তখন সেটা হয়ে যাবে আমাদের একটা ফ্রেজ। যদি নাউনকে নির্দেশ করে নাউন ফ্রেজ, যদি অ্যাডজেক্টিভকে নির্দেশ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি অ্যাডভার্বকে নির্দেশ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য যদি না বুঝেন ভাই এসে। এখন ব্যাপার হয়েছে কি যে আমাদের আহ, এই আপনাদের কোর্সে টপিক আছে অনেকগুলো, কিন্তু ক্লাস সংখ্যা কম। যেহেতু সপ্তাহে আমাদের একটা করে ক্লাস হবে, সুতরাং আমাদের এই যে পড়াটা একটু অগোছালো মনে হতে পারে। কারণ আমাদের এই সব বোঝানোর জন্য আগে পার্টস অফ স্পিচ আলোচনা করে নেওয়ার দরকার ছিল বা আনুষঙ্গিক কিছু আলোচনা করে নেওয়ার দরকার ছিল। যেহেতু এইসব সময় আমরা পাবো না, সুতরাং আমরা এই মাস থেকেই শুরু করা লাগলো অবস্থার প্রেক্ষিতে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ক্লজ নিয়ে। এবার আমরা আলোচনা করবো ক্লজ নিয়ে। ক্লজ বোঝার জন্য ফ্রেজটা বোঝা আগে খুবই জরুরি। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারছি বাক্যাংশ কি। বাক্যাংশ শব্দের অর্থ হচ্ছে বাক্যের একটা অংশ। বাক্যের একটা অংশই হচ্ছে আমাদের ক্লজ। বাক্যের একটা অংশই হচ্ছে আমাদের বাক্যাংশ বা ক্লজ। এই ক্লজ আর ফ্রেজের ভিতরে আমাদের একটা মানে বড় একটা তফাৎ হচ্ছে কি, আমরা বলছিলাম যখন আমরা ফ্রেজ পড়াইছি, ফ্রেজ পড়ানোর সময় আমরা বলছি কি যে ফ্রেজের ভেতরে কোনো সাবজেক্ট এবং আলাদা কোনো ভার্ব থাকবে না। ফ্রেজের ভিতরে আলাদা কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। কিন্তু আমাদের ক্লজের ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমাদের ক্লজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, একাধিক শব্দ পাশাপাশি বসবে, একাধিক শব্দ বসবে, তবে অবশ্যই
একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া, আমাদের ক্রিয়া অনেক অনেক প্রকার থাকতে পারে। ভার্বের ক্লাসে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ভার্বটা সম্পর্কে একটু আলোচনা। ফাইনাইট হচ্ছে এই ভার্বটা, যে ভার্বটা হচ্ছে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে পারে। যেমন আই ইট রাইস যদি বলি, এখানে খাওয়ার, আমি ভাত খাই, এখানে মূল কাজটাই হচ্ছে খাওয়া, এখানে খাওয়া বোঝাচ্ছে। এখন আমি বললাম যে আই ইট টু লিভ, এখানে উদ্দেশ্য আমাদের টু লিভ না, এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইটটা। এই জন্য টু লিভটা একটা ইনফিনিটিভ, এখানে আমরা মেইন ভার্ব হিসেবে বা ফাইনাইট ভার্ব হিসেবে দিতে পারবো না। আমাদের ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এইসব নিয়ে আমাদের ক্লাস হবে, তখন এইসব ক্লাস করলে আমাদের বাকি অংশ ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা একটু বলতে পারি ক্লজ কি, ক্লজ এবং ফ্রেজের ভিতরে তফাৎ হচ্ছে এটা। আমাদের বলছে যখন ফ্রেজ নিয়ে আলোচনা করছি, বলছে ফ্রেজের ভিতরে আলাদা কোনো সাবজেক্ট এবং আলাদা কোনো ভার্ব থাকবে না, কিন্তু আমাদের ক্লজের ভিতরে অবশ্যই একাধিক শব্দ থাকবে এবং এর ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, একটা ক্লজ নিয়েই আমাদের একটা সেন্টেন্স হইতে পারে। আমরা ক্লজ নিয়ে যখন ডিটেইলে আলোচনা করব তখন এই বিষয়ে আমরা আলোচনা করব। এখন যদি আমরা আসি যে ক্লজ কত প্রকার, ক্লজ 3 প্রকার। এখানে ক্লজ হচ্ছে 3 প্রকার। আমাদের এই ক্লজ সম্পর্কে বুঝতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর ব্যাপারগুলো হচ্ছে এগুলো, আপনার ক্লজটা একটু খেয়াল করবেন, কারণ প্রতিযোগিতামূলক প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় ক্লজ থেকে প্রশ্ন থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন গঠনগতভাবে যে সেন্টেন্স আছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমাদের এই সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করবো, এই ক্লজের ব্যাপারটা তখন ওতপ্রোতভাবে জড়িত সেন্টেন্সের সাথে। আমাদের ক্লজের ব্যাপারটা অবশ্যই লাগবে। আমরা যদি ক্লজ না বুঝি, ক্লজ সম্পর্কে না বুঝলে আমরা সেন্টেন্স বুঝবো না। সুতরাং ক্লজের ব্যাপারে আপনারা খুবই সচেতন হবেন। ক্লজ 3 প্রকার। প্রথমত ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বর ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বর ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজকে আবার আরো 2টা নামে ডাকা হয় সাধারণত। আমরা সেটা বলতে পারি, প্রিন্সিপাল মানে যেহেতু প্রধান, আমরা আরেকটা শব্দ জানি মেইন মানে প্রধান। সুতরাং প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজকে সাধারণত আমরা 3টা নামে চিনি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, 2 নম্বরে হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই নামে চিনি কারণ এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নামে আমরা কেন ডাকি, এটা হচ্ছে আমরা একটু আলোচনা সামনে একটু আগাইলে আমরা বুঝবো। আর সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমাদের এটা বুঝতে হবে যে প্রিন্সিপাল ক্লজ যে মেইন ক্লজ, কারণ প্রিন্সিপাল শব্দের অর্থই হচ্ছে প্রধান, মেইন মানেও প্রধান,
আর ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হয় সেটা আমরা একটু ক্লজ নিয়ে যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আলোচনা করবো তখনই বোঝা যাবে। তখন এটা হচ্ছে এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর 3 নম্বর ক্লজটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা, আমাদের তো যেহেতু 40 মিনিটের সেশন, 40 মিনিট পরে আবার যখন এটা শেষ হয়ে গেলে আমরা 5 মিনিট পরে আবার নতুন সেশনে আমরা অ্যাড হবো, আপনারা ওয়েট করবেন এর জন্য। আমরা প্রথমত আলোচনা করবো প্রিন্সিপাল ক্লজ নিয়ে। আমরা বলছি প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ব্যাপার হচ্ছে কি, প্রিন্সিপাল ক্লজ নাম, প্রধান নাম হলো কেন? প্রিন্সিপাল ক্লজ নাম হলো এই জন্য যে এই ক্লজ নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। এই ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই সে অর্থ প্রকাশ করতে পারবে। আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে বলবো, সহজ একটা উদাহরণ দিয়ে বলি আমরা। এখানে আমরা বলতে পারি, এখানে দুটো ক্লজ আছে, আই উইল গো, আর 2 নম্বর ক্লাসে ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি যে আই উইল গো, এটুকু আমরা যদি এটুকু আমরা একটা সেন্টেন্স হিসেবে কল্পনা করতে পারি, আই উইল গো, আমি যাব। এখানে হচ্ছে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন সেন্টেন্সে কোনো মেইন ভার্ব থাকবে না তখন অক্সিলারি ভার্বটাই হচ্ছে আমাদের মেইন ভার্বের কাজ করবে। সুতরাং এখানে যদি আমরা বলি আই উইল গো, আমি যাব, এইটুকু আমরা বাদও রাখি যে আই উইল গো, আমরা যাব, এটুক হচ্ছে এই বাক্যাংশ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে। কিন্তু পক্ষান্তরে যদি আমরা হিসাব করি ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, দেখেন এখানে যদি তুমি চাও আমরা বলি, এখানে একটা প্রশ্ন থাকে কি চাই, কি চাই। সুতরাং এটা বলা যেতে পারে যে আমাদের প্রথম অংশ যেহেতু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, এবং এর ভিতরে দেখেন একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। আমার দ্বিতীয় অংশের ভিতরে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, কিন্তু এদের ভিতর তফাৎ হচ্ছে কি, দ্বিতীয় অংশ যে আমাদের যে সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটার সাথে এটা বলা হয় যে প্রথমে যেটুকু আছে এটা বলা হয় ক্লজ মার্কার। আমাদের আরো কিছু ক্লজ মার্কার আছে, আমরা এই নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় ক্লজ মার্কার, যার কারণে এই ইফটা থাকার কারণে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, এখানে আমাদের অর্থ সম্পূর্ণ নেই, যদি তুমি চাও, কি চাও। কিন্তু এখানে যদি আমরা বলি আই উইল গো, আমি যাব, এই আই উইল গো দ্বারা সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে কি যে আমার যাওয়ার ইচ্ছা, আমি বললাম আমি যাব। কেউ আমাকে প্রশ্ন করলো তুমি কি যাবে, হ্যাঁ আমি যাব। এতটুক দ্বারা হচ্ছে আমাদের আহ, এই এই প্রথম অংশটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমরা যদি আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এখানে আমরা দেখি একটা ব্যাপার খেয়াল করলে, এখানে প্রথম অংশ বলা হলো ইফ ইউ কল্ড মি, যদি তুমি আমাকে ফোন করতে, যদি আমাকে ফোন করতে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আবার যদি আমরা একটা উদাহরণ দেই, আচ্ছা এখানে আমরা বলতে পারি যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, হোয়েন এভার ইউ ওয়ান্ট, যখনই তুমি চাও। আচ্ছা, হোয়েন এভার ইউ ওয়ান্ট, যখনই তুমি চাও, যখনই তুমি চাও বলার পরে শুধু যদি এটুক দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতেছে হবে না। হোয়েন এভার ইউ ওয়ান্ট, যদি যদি তুমি চাও, যদি তুমি চাও তাহলে কি,
কিন্তু আমরা এটুক বললেই হয় যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কারো প্রশ্ন আছে কোনো? যে আপনাদের কোনো প্রশ্ন আছে? কমেন্ট দেখো তো। অনলাইনে কয়জন আছে? আচ্ছা, আমি প্রিন্সিপাল ক্লজটা শেষ করি এর ভিতরে। আচ্ছা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ক্লজ। এবার আমরা হচ্ছে ক্লজে যদি সংজ্ঞা যাই, আমরা সংজ্ঞায় যদি বলি প্রিন্সিপাল ক্লজটা কি, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজটা কি, তাহলে আমরা এক কথায় বলে দিতে পারবো যে ক্লজ নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, আচ্ছা, কোনো সমস্যা থাকলে এই করেন, না বুঝলে